আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো? একটা গল্প, এবং তোমাদের যেহেতু ক্লাস ডিউরেশন কমে গেছে, আগে হচ্ছে 2 ঘন্টার ডিউরেশন ছিল, আবার দেখা যেত আমি একটু কথা বলা শুরু করলে দেখা যেত 2 ঘন্টার জায়গায় আমি 2 ঘন্টা 15 মিনিটও ক্লাস নিয়ে ফেলছি। ও মানুষ না, ও মানুষ ভাই, ওর মন আছে না। এই গদ্যটা আমরা পাচ্ছি আজকে। তো নিম গাছ তো সবাই মোটামুটি চিনি, তাই না? দেখে না চিনলেও শুনছি নিম গাছ সম্পর্কে, যে ছোট ছোট পাতা থাকে এবং নিম গাছ একটা তিতা জিনিস। এটা হচ্ছে আমরা যখন বলি যে কোন একটা কিছু খাওয়ার পরে যদি আমরা দেখি যে তিতা, তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বলি যে করলার মতো তিতা, অথবা আমরা বলি নিমের মতো তিতা। তো এই তিতা গাছটা বা তিতা এই পাতাটা বিভিন্ন কারণে উপকারী। আমরা দেখি যে ইভেন স্পেশালি আমার মনে আছে, আমি যখন ক্লাস 2 বা 3-তে পড়ি, সম্ভবত আমার এক্স্যাক্টলি ক্লাসটা মনে নাই, বাট আমি ছোট, এটা মনে আছে। সো ছোটকালে আমার তখন হচ্ছে চিকেন পক্স হয়েছিল। সো চিকেন পক্স হয়েছে, ভালো কথা, ডাক্তার দেখাইছি, ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ অয়েনমেন্ট এগুলো দিছে। পাশাপাশি আমার মনে আছে, এটা কতটুকু কার্যকরী, এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি আমি ঠিক জানি না, বাট আমার ক্লিয়ারলি মনে আছে আমার আব্বু হচ্ছে কোথা থেকে জানি নিম গাছের ডাল পাতা পেরে পেরে নিয়ে আসতো, এবং আমার আম্মু হচ্ছে নিম পাতাগুলোকে সিদ্ধ করে ওই পানি দিয়ে আমাকে হচ্ছে গোসল করাইতো। সো এটার এখন তুমি আমার কাছে একটা সাইন্টিফিক ব্যাখ্যা জানতে চাও না, যেটা অ্যাকচুয়ালি কাজ করে কি করে না, আই ডোন্ট নো। আমি তখন জানার মতো বোঝার মতো বয়সেও ছিলাম না, শারীরিক অবস্থাতেও ছিলাম না, বাট আমার ক্লিয়ারলি মনে আছে আমার জীবনে একবারই নিম গাছের সাথে বা নিম পাতার সাথে এই কানেকশনটা বা এই সম্পর্কটা, কানেক্টিভিটিটা ঘটছিল। সো নিম গাছ, তোমরাও এক একজন এক এক কারণে, বিভিন্ন জন বিভিন্ন কারণে নিম গাছ নিম পাতাটার সাথে পরিচিত। এখন একটা গল্প যখন বিষয়বস্তু থাকে নিম গাছ, তখন আমাদের জানতে ইচ্ছা করে যে গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। তো গল্পটা যিনি রাইটার, ওনার নাম হচ্ছে বনফুল, যেটা ওনার প্রকৃত নাম না। ওনার প্রকৃত নাম হচ্ছে আমরা জানি যে বলাই চাঁদ, তাই না? যিনি কিনা বনফুল নামে লিখতে প্রেফার করতেন বা পছন্দ করতেন। এবং উনার যেই ছোট গল্পগুলো, ঠিক আছে, ওই ছোট গল্পগুলো অনেক ইন্টারেস্টিং। তোমরা ছোটবেলায় নরেশ পরেশ নামে একটা গল্প পড়ছিলা, যে গল্পটার নাম হচ্ছে মানুষের মন। ওখানে নরেশ আর পরেশ দুইটা ভাই, দুইজন, একজন পূর্ব মেরুর তার একজন পশ্চিম মেরুর, একজন হচ্ছে অনেক সায়েন্টিফিক মেন্টালিটির, আরেকজন হচ্ছে অনেক আয়ুর্বেদ মেন্টালিটির। তাদের দুইজনের কাছে এসে দায়িত্ব পড়ে তাদের ভাইস্তার দেখভাল করার। তাকে দেখভাল করতে গিয়ে তারা দুজন একত্রিত হয়ে যায়। একজন ডাক্তারি ওষুধ খাওয়াচ্ছে, তো আরেকজন পথ্য খাওয়াচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ খাওয়াচ্ছে, এরকম কর্মকাণ্ড। তো এই গল্পটাও হয়তো তোমাদের কাছে চেনা। তো বনফুল যে ব্যক্তি, তার নামটা হচ্ছে মানে তার যে গল্পগুলো, সে গল্পগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে উনি যেহেতু একজন ডাক্তার ছিলেন পেশায়, তো উনি একটু বিজ্ঞান মনস্ক ছিলেন। উনি অতিরিক্ত কথাবার্তা বা অতিরিক্ত মানে গল্পটাকে অনেক বড় করা, এই ব্যাপারটাই তিনি হচ্ছে খুব একটা বিশ্বাসী ছিলেন না, বা তার লেখার স্টাইল ওটা ছিল না। তার লেখার স্টাইল ছিল যে গল্পটা পরিধি হবে খুব ছোট, গল্পটা শুরু হবে খুব একটা ভনিতা থাকবে না, ক্যারেক্টারগুলো নিয়ে অনেক বেশি কথা বলা থাকবে না, শেষ হবে এবং শেষে একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে, যেটা আগে গল্পের শুরু থেকে মানুষ আন্দাজ করতে পারবে না। এন্ডিংটা খুব আকস্মিক হবে এবং খুব চমৎকার হবে। এটা হচ্ছে বনফুলের যে গল্প, সে গল্পের বৈশিষ্ট্য। এই ধারাবাহিকতায় আমরা যখন নিমগাছ গল্পটা পড়ি, সেখানে আমরা দেখি খুব ছোট পরিধির একটা গল্প। এই গল্পটা তিনি শুরু করছেন একভাবে, শেষে এসে লাস্টের একটা দুইটা লাইনে আমাদেরকে একটা বিশেষ মেসেজ উনি দিয়ে দিচ্ছেন। সো এটা পুরোটাই হচ্ছে বনফুলের গল্পের যে বৈশিষ্ট্য, সেটা যেখানে আমরা দেখতে পাই। আচ্ছা, অনেকে বলছো ওই গল্পটাও পড়ছো, আমি সেকেন্ড যেটার কথা বলছি, নিমের জুসও খাইছো, মাশাল্লাহ, খুবই উপকারী। নিম পাতার ভর্তা খাইছো, নিম পাতা কাঁচাও খাও, সমস্যা নাই, খাইছো তো, বা নিম গাছ তো চেনো। সো আসো আমরা হচ্ছে এই ধারাবাহিকতায় গল্পটা একটু পড়ে ফেলি। দেখো, বলা হচ্ছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। কিসের ছাল? নিম গাছের ছাল। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। শিল মানে কি? যেটাতে আম্মুরা, ব্লেন্ডার না, যেই পাথরের খন্ডটার উপর আম্মুরা আদা রসুন পেঁয়াজ এগুলো বাটাবাটি করে, ওগুলোকে বলা হচ্ছে শিলপাটা। তো বলা হয়েছে যে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে। তার মানে এখানে নিম পাতাকে খাচ্ছে বিভিন্ন ভাবে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজে নিম পাতাটা কাজ করে। এগুলো এক একটা স্কিন ডিজিজের নাম। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। অব্যর্থ মানে কি? যেটা কখনো ব্যর্থ হয় না। চর্মরোগের জন্য যদি নিম পাতা ইউজ করা হয়, তাহলে এটা 100% কাজ করবে। মহা ঔষধ মানে মহা একটা বড় একটা ওষুধ। কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই। তার মানে এই পুরো জায়গাটা আমরা যে পড়লাম এতক্ষণ, সেখানে আমরা দেখলাম
নিমকে মানুষ কিভাবে ইউজ করতেছে। কেউ হচ্ছে সিদ্ধ করছে কোনো কাজে ছালটা, কেউ হচ্ছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে তারপর ওটাকে খাবে, কেউ হচ্ছে গরম তেলে ভাজি করছে, কেউ বা কাঁচা পাতা এমনি খেয়ে নিচ্ছে। আবার বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের জন্য, চর্মরোগের জন্য নিম পাতাকে ইউজ করা হচ্ছে। এরপরে কি বলা হয়েছে দেখো, কিংবা ভেজে। কিংবা মানে হচ্ছে আমরা যেটাকে বলি কিংবা, ঠিক আছে, এটাকে একটু এভাবে কিংবা লিখছে। কিংবা ভেজে বেগুন সহযোগে, তার মানে বেগুন দিয়ে রান্না করে ভাজি করেও তারা খাচ্ছে। যকৃতের পক্ষে ভারী উপকার, তার মানে এটা লিভারের জন্য ভালো, এটা খেলে এই জিনিসটা ভালো থাকে। যেমন আমরা বলি না এই জিনিসটা হার্টের জন্য ভালো, বেশি বেশি করে খাও। এই জিনিসটা ব্রেনের জন্য ভালো, যেমন বাদাম আমরা বলি যে আমাদের ব্রেনের জন্য ভালো, আমাদের শক্তি পাই, এরকম অনেক কিছু বলে। তো বলা হচ্ছে যে নিম গাছ হচ্ছে কিসের জন্য উপকারী? যকৃতের জন্য ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। তার মানে নিম গাছের যে কচি ডাল ওটা দিয়ে অনেকে দাঁত মাজার কাজ করে, আমরা যেটাকে মিসওয়াকও বলি। সো এই কাজগুলো অনেকে করে। এবং নিম গাছের প্রশংসায় কারা পঞ্চমুখ? কবিরাজরা পঞ্চমুখ। এটা এমসিকিউতে থাকে যে নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কে। পঞ্চমুখ মানে হচ্ছে যে মুখে খালি নিম গাছের প্রশংসা আর প্রশংসা, এরকম একটা ব্যাপার। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞ মানে কি? যারা একটু জ্ঞানী গুণী বড় মুরব্বী লেভেলের তাদেরকে আমরা বলি হচ্ছে বিজ্ঞ। সো এটাও একটু মনে রাখবা যে বাড়ির পাশে গজালে কে খুশি হন? বিজ্ঞরা। আর নিম গাছের প্রশংসায় পঞ্চমুখকে কবিরাজ। এরপর বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। তারপরে বাড়ির পাশে যদি নিম গাছ থাকে, সবাই বলে যে নিম গাছের পাতা ভালো, বাড়িতে একটা নিম গাছ থাকা ভালো, কোনো বিপদে আপদে লাগে, থাক কেটো না, ওটাকে ভাবে রেখে দাও। কাটে না কিন্তু যত্ন করে না, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো কি বলা হয়েছে যে নিম গাছ একটা বাড়ির পাশে উঠছে, সেই নিম গাছটাকে কি করতেছে না? কাটতেছে না, কিন্তু নিম গাছটাকে যে প্রপার যত্ন করার কথা, টেক কেয়ার করার কথা, ওইটাও করতেছে না। ফর এক্সাম্পল, তুমি ধরো তোমার অনেক আকাঙ্ক্ষিত এরকম জিনিস আছে না, যে জিনিসটা তুমি কিনছো, ধরো তোমাদের অনেক দিনের শখ ছিল তুমি একটা সাইকেল কিনবা, তারপর একটা সাইকেল কিনছো, দু একদিন চালানোর পরে তোমার ওই সাইকেলটার ভালো লাগতেছে না, তুমি সাইকেলটা যত্ন করতেছো না, ফালায় রাখছো এক কর্নার, এরকম হয়। আবার আমাদের অনেকের অনেক ধরনের কোন একটা খেলনা বা কোন একটা হচ্ছে যে কোনো কিছু শখের জিনিস আমাদের আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে, আমরা কিনি, আমাদের প্রয়োজন শেষ, আমাদের আগ্রহ শেষ, আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, ওইটাকে আর হচ্ছে পাত্তা দেওয়ার আমাদের ওরকম সময় থাকে না। ঠিক আছে, যেমন তোমরা তোমাদের ক্ষেত্রে বলতেছো। সো এই জায়গাগুলো আমাদের হচ্ছে কি থাকে, একটা মানে আকর্ষণ থাকে, ধীরে ধীরে চলে যায়। তো নিম পাতার ক্ষেত্রেও, নিম গাছের ক্ষেত্রেও তাই, যে বাড়ির পাশে নিম গাছ গজালে ভালো, তাই তারা নিম গাছকে রাখে, কিন্তু যত্ন করার যে কাজটা সেটা করে না। গজালো মানে কি? গজালো মানে হচ্ছে জন্মালো, হলো, ঠিক আছে, হওয়া, মাটি থেকে উৎপন্ন হওয়াকে আমরা বলি গজানো। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, যে কাটে না কিন্তু যত্নও করে না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষরা নিম গাছটা সম্পর্কে, নিম গাছের প্রতি মানুষের যে অবহেলা, সে অবহেলার দিকটা এখানে ফুটে উঠেছে। তারপরে কি বলছে দেখো, আবর্জনা জমে এসে চারিদিকে, তার মানে গাছটার তলায় যেহেতু যত্ন করা হচ্ছে না, প্রপারলি টেক কেয়ার করা হচ্ছে না, ফলে আশেপাশে কি হচ্ছে? আবর্জনা জমে যাচ্ছে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ। শান মানে কি? আমরা দেখবা যে বলি যে শান বাঁধানো পুকুর। শান বাঁধানো পুকুর মানে কি? ধরো একটা পুকুর, ওই পুকুরটার আশেপাশের জায়গাটা যদি তুমি একটু বেঁধে দাও, একটু টাইলস করে দাও, বা একটু সিমেন্ট দিয়ে একটু যদি উঁচু করে দাও, একটু বসার মতো স্থান বা নামার মতো ঘাট, সিঁড়ি, এগুলো তৈরি করে দাও, এগুলোকে বলা হচ্ছে শান। সো যখন এই নিম গাছটা বাড়ির পাশে গজায় বা নিম গাছটা জন্মায়, নিম গাছটা থাকে, অনেকে ওই জায়গাটা একটা ছোট্ট বাউন্ডারি দিয়ে নিম গাছটাকে আটকে দেয় বা বাউন্ডারি দিয়ে দেয়, অনেকে এটা দিয়ে দেয়, সে আরেক আবর্জনা। তার মানে সেখানেও ময়লা জমে যায়, কেউ এটাকে পরিষ্কার করার যেই প্রয়োজনীয়তা সেটা অনুভব করে না। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, তার মানে এতক্ষণ আমরা যে লোকগুলোকে দেখছি, কবিরাজ, বিজ্ঞ ব্যক্তি, তারা কেউই নিম গাছটাকে কি করে নাই, পর্যাপ্ত পরিমাণে যে টেক কেয়ার করার দরকার, পরিচর্যা করা দরকার, সেটা করে নাই। নতুন একটা লোক এলো, সে নতুন লোকটা আমরা জানবো যে একজন কবি। তো কি বলা হয়েছে দেখো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। তার মানে ইউজুয়ালি যেই নিম গাছের কাছে আসছে, কেউ তো নিম গাছের সৌন্দর্য দেখতে আসে নাই, সবাই নিম গাছের কাছে গেছে
যার যার প্রয়োজনে। কারো নিম গাছের পাতা দরকার, নিম গাছের কাছে যেয়ে পাতা ছিঁড়ে আনছে। কারো মন চাইছে নিম গাছের ডাল লাগবে, সে নিম গাছের কাছে গিয়ে ডাল ছিঁড়ে ফেলছে। কিন্তু এমন একজন ব্যক্তি আসলো যে ব্যক্তি নিম গাছ থেকে কোনো কিছু নিতে আসে নাই, বরং নিম গাছের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অবলোকন করতে আসছে বা সৌন্দর্যটা দেখতে আসছে। সো এই জন্য নিম গাছ একটু অবাক হলো নতুন ধরনের এই লোকটাকে দেখে। সো অবাক হয়ে তারপরে সে কি বলছে, চলো সেটা আমরা দেখি। বলে উঠলে, কে বলে উঠলো? ওই নতুন লোকটা, কবি। সে বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। সায়র কথাটার মানে হচ্ছে সমুদ্র। দেখো ইউজুয়ালি সমুদ্র কি কালার হয়? নীল কালার। এখন নিম গাছের এত পাতা, পাতাগুলো কি অবশ্যই সবুজ। তো দেখে মনে হচ্ছে যে এটা একটা সবুজ সমুদ্র। এই জন্য বলা হচ্ছে যে বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ। তার মানে পাতাগুলো অনেক সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর। ফুলগুলো দেখে মনে হচ্ছে এক ঝাঁক নক্ষত্র। তার মানে এই ইনফরমেশনটা মনে রেখো, কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সমুদ্রে। তার মানে দেখো ফার্স্টে পাতার কথা বলছে, তারপরে ফুলের কথা বলছে, তারপরে ফুলের ব্যাখ্যা দিছে। তোমার অনেক সময় কনফিউশন হয় যে এখানে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে, এখানে নক্ষত্র কোনটাকে বলা হয়েছে, পাতাকে না ফুলকে? তাহলে লাইনটা একটু পড়ে দেখো তো কি বলছে, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। তার মানে নক্ষত্রের কথাটা বলার আগে কার কথা বলা হয়েছে? ফুলের কথা। তাহলে এখানে ফুলটাকে বুঝাচ্ছে। তো আমাদের অনেকেরই এই জায়গাটা কনফিউশন থাকে, এই জায়গাটা একটু খেয়াল রাখবা। ওকে, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। তার মানে কার কথা বলা হচ্ছে এখানে? যে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার কথা যার সম্পর্কে বলা হয়েছে, সে মূলত একজন কবি। এখন দেখো একজন কবি বলতে কি বোঝানো হচ্ছে? কবি বলতে এখানে বোঝানো হচ্ছে একজন সৌন্দর্য সচেতন ব্যক্তিকে, যে সৌন্দর্যের প্রশংসা করতে পারে, যে কোনো ধরনের বাহ্যিক কোনো প্রয়োজনীয়তা থেকে নিম গাছের কাছে আসে নাই। ধরো আমি যদি আজকে নিম গাছের কাছে যাই, আমি কেন যাব? হয় আমার নিম পাতা লাগবে এই জন্য যাব, নাহলে নিম গাছের ডাল লাগবে, ছাল লাগবে এই জন্য যাব। কিন্তু যিনি একজন কবি, তাকে এখানে বোঝানো হচ্ছে যে তিনি সৌন্দর্যের মানে প্রশংসা করতে পারেন। সৌন্দর্য দেখলে তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এই জন্য তিনি নিম গাছের কাছে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন, কিছুক্ষণ দেখলেন, কিছু তুলনা দিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, উপমা দেয়া হয়েছে। এরকম কিছু তুলনা উপমা দিয়ে তিনি দেখা শেষ করে তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরে নিম গাছের কি অনুভূতি? যে সবাই তো নিম গাছের কাছে যার যার প্রয়োজনে আসে, এই লোকটা তো কোনো প্রয়োজনে আসে নাই। এখন এই লোকটা চলে যাওয়ার পরে নিম গাছের অনুভূতিটা হচ্ছে আমাদের গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে মূল মেসেজের জায়গাটা। কি বলা হয়েছে দেখো, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। এখন নিম গাছ তো মানুষ না, একটা গাছ, তার চারিদিকে শিকড় গজাইছে, সে একটা জায়গায় স্থির, সে নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না। কিন্তু তার মনে ইচ্ছা করলো যে আমি এই লোকটার সাথে চলে যাই, কারণ এই লোকটা আমাকে প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে, প্রথমবার আমার সৌন্দর্যের মানে কেউ দেখছে। এতদিন তো সবে আমাকে কেউ কোনো কাজের মানুষ বা কাজের গাছ মনে করে নাই, কাজ মানে প্রয়োজনে কাজে লাগছি, কিন্তু আমার যে সৌন্দর্য, আমারও যে একটা মানে অন্য বিষয় আছে, সেটা কেউ দেখে নাই। কিন্তু পারলে না। কেন পারলে না? মাটির ভেতরে শেকড় অনেক দূর চলে গেছে। এই লাইনটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। মাটির ভিতরে শেকড় অনেক দূর চলে গেছে মানে কি? মানে হচ্ছে দেখো গাছের যেরকম, গাছ যেরকম একটা মাটির উপর দাঁড়ায় আছে, তো শিকড় গজায় গেছে না আশেপাশে মাটিতে, এই জন্য গাছটা শক্ত হয়ে গেছে। ও চাইলেও তুমি ওকে মাটি থেকে তুলে আনতে পারবা না, বা তুলে আনলেও তোমাকে অনেক কষ্ট করতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা আমাদের জীবনে আমরা মাঝে মধ্যে এরকম মনে হয় না যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারলে মন মানে ভাল লাগতো? এটা তোমাদের হয়তো এখনো মনে হওয়ার বয়স নেই, বাট আমার প্রায় এরকম যখন জীবনে অনেক স্ট্রেস আসে, প্যারা আসে, ধরো পরীক্ষার প্যারা বা অন্য যে কোনো প্রেশার, তখনই আমার কাছে মনে হয় যে সবকিছু ছেড়ে যদি কোনো একটা জায়গায়, যেখানে আমাকে কেউ চেনে না, যেখানে আমি কাউকে চিনি না, যেখানে কেউ আমাকে কোনো কিছু নিয়ে বিরক্ত করবে না, কোনো কিছু নিয়ে প্রেশারাইজ করবে না, সেখানে আমি চলে যেতে পারলে ভাল লাগতো। তো এখন আমি কি আসলে যাইতে পারি না? আমি পারি না। কেন পারি না? কারণ আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবা আছে, আমার মা আছে। এই যে মানে তোমাদের ক্লাসের মাঝখানে আমি দেখেছি আমার আম্মু আমাকে কল দিচ্ছে 2-1 বার। এখন কেন কল দিচ্ছে? কারণ শি কেয়ার্স ফর মি, এবং আমিও কাইন্ড অফ তাদের প্রতি দায়বদ্ধ, আমাকে খোঁজ দিতে হবে, খোঁজ নিতে হবে, এরকম একটা ব্যাপার। সো এই যে সম্পর্কের যে বেড়াজাল, সেই বেড়াজালের মধ্যে কিন্তু আমরা সবাই মোটামুটি আবদ্ধ, তাই না? তো এখানে নিম গাছটার ক্ষেত্রেও দেখতেছি যে ও যেহেতু শেকড়টা মাটির ভেতরে অনেক জায়গায়
ছড়িয়ে গেছে, ও ওই সম্পর্কটা থেকে বা ওই যে বন্ধনটা সেটা থেকে বের হয়ে আসতে পারতেছে না। এই জায়গাটা এসে গল্পকার আমাদেরকে কি বলতেছে দেখো, বাড়ির পিছনে আবর্জনের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তার মানে এখানে আমরা একটা বউয়ের কথা পাচ্ছি যে কিনা আমাদের মানে সামাজিক বা সমাজের একটা সাধারণ বউ, যে কিনা একজনের প্রতিনিধিত্ব করতেছে না, সকল বউদের প্রতিনিধিত্ব করতেছে। এখন বউগুলো কিরকম? বউগুলো হচ্ছে গৃহকর্ম নিপুণা, মানে গৃহের কর্মকাণ্ডে অনেক এক্সপার্ট, অনেক ভালো বাড়ির নিজেদের কাজগুলো করে, এবং লক্ষ্মী। এই বউগুলোর দশা কি হচ্ছে? এই বউগুলোর দশা হচ্ছে যে তারা এরকম কোনো ধরনের অ্যাপ্রিসিয়েশন, কোনো ধরনের প্রশংসা কিছুই তো পাচ্ছে না, যেহেতু তাদের এই মানে তাদের অনেক গুণ আছে, সবাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু কেউ তাদের যত্ন করে না। নিম গাছ যেরকম, নিম গাছের অনেক গুণ আছে, নিম গাছের অনেক উপকারিতা আছে, নিম গাছ থেকে সবাই উপকৃত হয়, কিন্তু কেউ কি নিম গাছের যত্ন করে? করে না। দেখো এখানে গল্পের শুরুতে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে দেখো কাটে কাটে না, কিন্তু যত্ন করে না, আবর্জনা জমে এসে চারদিকে, তার মানে নিম গাছের চারদিকে আবর্জনা আছে। আবার এখানে বলা হয়েছে দেখো, বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, কে? নিম গাছ। তার মানে ওর যেই প্রয়োজনীয়তা সেটা সবাই বোঝে, কিন্তু কেউই আসলে ওকে কি করে না, ওর যেই মর্ম, সে মর্মটা বুঝে ওর যে টেক কেয়ার করা, যত্ন করা, সেটা কেউ করে না। ঠিক একই রকম আমাদের এই লক্ষ্মী বউ যার কথা বলা হচ্ছে, সেও এরকম নিম গাছের মতো অনেক উপকারী, অনেক প্রয়োজনীয়, তাকে সবাই রাখছে নিজেদের সাথে, কিন্তু ওর যে যত্ন করার কথা, ওকে যে অ্যাপ্রিসিয়েশন করার কথা, সে কাজটা কেউ করছে না। সো কবি এখানে, মানে লেখক এখানে যে কাজটা করছেন সেটা হচ্ছে নিম গাছের প্রতীকে আমাদের গৃহকর্মের নিপুণা এই বউটার কথা বলছেন, এবং এই বউটা কিন্তু একজন না, তিনি এখানে সকল এই ধরনের নারী বা সকল এই ধরনের ঘরের স্ত্রী বা বউদের কথা বলছেন, যারা এইভাবে অবহেলিত হয়ে দিনের পর দিন এই সম্পর্কের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছেন, যাদের ইচ্ছা করলেও তারা সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারছেন না। সো এই জায়গাটা হচ্ছে আমাদের মূল মেসেজ বা মূল যে ম্যাজিক বাক্যটা, সেটা যে নিম গাছের যেরকম মাটির গভীর থেকে গভীরে শিকড় চলে গেছে, নিম গাছ চাইলেই কোথাও চলে যেতে পারতেছে না, এই বউটারও ঠিক একই দশা, সে চাইলেও কি করতে পারতেছে না, কোথাও চলে যেতে পারতেছে না। ফলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই নারীর এক ধরনের আত্মত্যাগের কথা উঠে আসছে, যে সে অবহেলিত, কিন্তু সে নিজেকে ত্যাগ করে পরিবারের জন্য কি করতেছে, সবকিছু সহ্য করে নিচ্ছে, মেনে নিচ্ছে। ঠিক নিম গাছটা এরকম নিজেকে বিলায় দিচ্ছে, আত্মত্যাগ করতেছে, কিন্তু ওর কিন্তু কোনো কিছু পাওয়ার নাই। এই হচ্ছে পুরো গল্পটা। গল্পটা খুবই ছোট, খুবই মজার। যদি তোমাদের গল্পটা আসে অবশ্যই অ্যান্সার করবা। আমি গল্পটা সামারি আবারও বলে দিচ্ছি, এটা একটা প্রতীকী গল্প। প্রতীকী গল্প মানে হচ্ছে এখানে একটা কিছুর আড়ালে আরেকটা কিছু লুকায় আছে, সে লুকায় থাকা বিষয়টা কি। এখানে গল্পকার আমাদেরকে নিম গাছের অনেক উপকারিতা দেখাইছেন। বাড়িতে একটা নিম গাছ থাকলে বড়রা বিজ্ঞরা খুশি হয়, তারা মনে করে যে না, একটা নিম গাছের দরকার আছে, থাকুক, কাইটো না, কিন্তু এটাকে যত্নও করে না। একটা কবি আসলো যে নিম গাছের পাতা ফুল এগুলো দেখে মুগ্ধ হয়ে গেছে, নিম গাছের প্রশংসা করছে, নিম গাছের ইচ্ছা করছে যে এই প্রথম কেউ ওকে দাম দিল, ভ্যালু করলো, সো ও তার সাথে চলে যাবে। কিন্তু যেহেতু ওর মাটিতে অনেক দূর পর্যন্ত শিকড় গজায় গেছে, ও চাইলে ওর সবকিছু ছেড়ে ছুড়ে ওই কবির সাথে যেতে পারে না। ঠিক একটা গৃহবধূর মতো, যেও তার দায়িত্ব পালনের জায়গাগুলো থেকে বের হতে পারতেছে না, যে কিনা নিজেকে আত্মত্যাগ করতেছে। ঠিক আছে, ওর গুণ আছে, যে দেখো বলছে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ, তার মানে গুণী, ঠিক আছে, অনেক গুণী এবং অনেক কাজের, কিন্তু তার যেই মানে থেমে থাকা, আটকে থাকা, সেই জায়গাটাকে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ নারীর যে একটা মান, মানে একটা পারিবারিক এবং একটা সামাজিক মর্যাদা আছে, এই মর্যাদাটা যাতে দেওয়া হয়, এই চিন্তা থেকে আসলে আমাদেরকে বনফুল এই গল্পটা দেখানোর চেষ্টা করছেন। তার মানে এখানে মূলত আমরা নারীর গুরুত্ব বা নারীর সামাজিক পারিবারিক যে গুরুত্ব, সেই গুরুত্বটা এখান থেকে দেখতে পাই। গল্পটা দেখতে কবিতার মতো কেন? বনফুলের গল্পগুলো এরকমই ছোট 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 বাক্য, ছোট ছোট প্যারা করে, ছোট ছোট লাইনে এই গল্পগুলোকে এক্সপ্লেন করে। এটা বনফুলের লেখার ধরন, এক একটা ব্যক্তির লেখার ধরন এক এক রকম থাকে না। হ্যাঁ, ভাবপ্রশ্ন 3টা পার্টে লিখবা। ম্যাজিক বাক্য মানে হচ্ছে যে বাক্যটা দিয়ে উনি একটা বিশেষ বিষয় আমাদেরকে বুঝাইছে, এই জন্য এই ওয়ার্ডটাকে ম্যাজিক বাক্য বলা হচ্ছে। ওকে, সো এখানে কিছু পাতা ছাল ডাল এগুলো কি,
এটার সাথে কি সম্পর্ক সেগুলো বলা আছে। তারপর হচ্ছে এটার উৎস বলা আছে। বনফুলের অদৃশ্য লোক গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, একটু খেয়াল করবা। প্রতীকী গল্প বলছে, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক গুরুত্ব, এগুলোতে উল্লেখ করা হয়েছে। পাঠ সংক্ষেপ দেওয়া আছে, আমরা যেহেতু গল্প পড়ে ফেলছি পাঠ সংক্ষেপ পড়ার দরকার নেই, বাট অপরিসীম আত্মত্যাগের কথা যে বলা হয়েছে সেটা একটু আমরা মনে রাখবো। এবং এখানে আমরা দেখি যে কবি একদিন নিম গাছের গুণরূপের প্রশংসা করে, এটা বলা হয়েছে। এবং কিভাবে আসলে মানুষ প্রতিনিয়ত চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন কাজে নিম গাছকে ব্যবহার করে সেই কথাগুলো বলা। লেখক পরিচিতিতে বনফুল সম্পর্কে অনেক কিছু বলা আছে। দেখো, বনফুল 1899 সালে বিহারের, পশ্চিমবঙ্গের বিহারের পূর্ণিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম এটা আমরা মনে রাখবো, মানে মূল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি পড়াশোনা করেছেন, তিনি আমরা দেখতে পাচ্ছি পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেছেন। হ্যাঁ, তার মানে তিনি একজন ডাক্তার ছিলেন, পেশা জীবনে তিনি একজন চিকিৎসক ছিলেন। তো চিকিৎসক হওয়ার কারণে তার মধ্যে একটা বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা ছিল, এবং চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি লেখালেখিও করেছেন, সাহিত্য রচনাও করেছেন। উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে আমরা গল্প গ্রন্থটাকে বেশি মূল্য দিয়ে মনে রাখবো, যেহেতু এটা আমাদের কাছে একটা গল্প আকারে আসছে, তাই তার গল্প গ্রন্থের নামগুলো আমরা একটু দেখে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপর তার সম্পর্কে বিশেষ তথ্য দেওয়া আছে যে তিনি বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প উপন্যাসে নিপুণভাবে প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন ডাক্তার, সায়েন্সে পড়াশোনা করছেন, সো জ্ঞান বিজ্ঞানের যে ইনফরমেশন গুলো ছিল, ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল, এগুলোকে উনি উনার গল্পে উল্লেখ করতে চেষ্টা করছেন। তার মৃত্যু আমরা দেখতে পাচ্ছি 9 ফেব্রুয়ারি 1979 সালে কলকাতায় তিনি হচ্ছে মৃত্যুবরণ করছেন। সো এখানে বলা আছে যে তিনি শনিবারের চিঠি নামক একটা পত্রিকায় ব্যঙ্গ কবিতা প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ হয়েছিল। ব্যঙ্গ কবিতা নিশ্চয়ই বুঝো, প্যারোডি মানেও বুঝো, যে যেখানে কোনো একটা কিছুর আড়ালে আমরা অন্য একটা কিছুকে বুঝাতে চাই, বা মজা করে যেই কবিতাগুলো বা গানগুলো বানানো হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্যারোডি। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে সবুজ সায়রে বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে সবুজ সায়রে বলতে এখানে বোঝানো হচ্ছে যে নিম গাছের যে প্রশংসা, রূপের যে বর্ণনা, সে রূপের বর্ণনাটা এখানে দেখানো হয়েছে। যে নিম গাছের এই যে থোকা থোকা ফুলগুলো ফুটে থাকে, এই ফুলগুলো দেখে, ফুলগুলোর সৌন্দর্য দেখে কবির কাছে মনে হচ্ছে যে নীল আকাশে যেরকম নক্ষত্র ফুটে থাকে সুন্দর করে, ঠিক একই রকম সবুজ পাতার মধ্যে এরকম কিছু ছোট ছোট ফুল ফুটে আছে। বড় নীল আকাশ, এর মধ্যে কিছু কিছু নক্ষত্র, এরকম পুরো সবুজ, এর মধ্যে কিছু কিছু থোকা থোকা ফুল। ওই সৌন্দর্যটা বুঝাইতে গিয়ে তিনি এখানে তুলনা বা কম্পারিজনটা করেছেন। ঠিক আছে, আমার প্রিয় কবি, আমার আসলে একজন কাউকে প্রিয় কবি বলা সুযোগ নেই, আমি বলতে পারি না, অনেককেই ভালো লাগে। এখানে আমরা একটা শব্দ পাইছি দধিচি। তুমি হয়তো বা দধিচি শব্দটা বোঝো না, কিন্তু দধিচি শব্দটা না বুঝেও তোমার কিন্তু এই উদ্দীপকের থিমটা বোঝা যায়। আগে বলি যে দধিচি ব্যাপারটা কি। দধিচি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? দধিচি বলতে এখানে পরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করছে এমন একজন পুরুষকে বোঝানো হচ্ছে। মানে আমরা একজন দেখি যে অসুর বা শত্রু বধকল্পে যিনি নিজের হাড় দিয়ে, নিজের অস্থি দিয়ে তিনি হচ্ছে বজ্র নির্মাণ করার জন্য স্বেচ্ছায় দেহ ত্যাগ করছিলেন, যে উনি যদি মারা যান তাহলে উনার শরীরের একটা অস্থি বা একটা হাড় নিয়ে ওইটা দিয়ে একটা বিশেষ বজ্র, একটা অস্ত্র নির্মাণ করা হবে, যেই অস্ত্রটা দিয়ে অসুরকে বধ করা হবে। ঠিক আছে, সো উনি, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে উনি হচ্ছে আত্মোৎসর্গকারী একজন পুরুষ, যে কিনা অন্যের উপকারের জন্য, বিরাট বড় বৃহত্তর মানবতার উপকারের জন্য নিজেকে বিসর্জন করে দিছেন। সো তুমি এই দধিচি শব্দটা হয়তো আগে থেকে জানতা না, আজকে জানলা। তো দধিচি শব্দটার অর্থ না জেনেও কি উদ্দীপক অ্যান্সার করা যায় কিনা, এটা তোমার কনসার্ন থাকা উচিত। দেখো, আমি দধিচি শব্দটা জানি না, কিন্তু আমি বাকি শব্দগুলো যদি আবার একটু পড়ি, বলছে কি, দেখো, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। তার মানে উদ্দীপকে কাদেরকে নিয়ে বলা হচ্ছে? কৃষকদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, যে কৃষকরা হচ্ছে সকল ধরনের সাধকের মধ্যে বড় সাধক। কারণ তারা কি করে? আমাদের অন্ন বস্ত্রের জোগাড় করে দেয়। তা সত্ত্বেও কি তাদের কোনো গর্ব আছে কিনা, তারা কোনো ধরনের অহংকার করে কিনা, এটা আমাদের কনসার্ন। দেশমাতারই মুক্তিকামী দেশের সে যে আশা, দধিচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? তার মানে আমরা মাত্র পড়ছি দধিচি হচ্ছেন একজন আত্মোৎসর্গকারী ব্যক্তি। কবি বলতে চাচ্ছেন যে দধিচির যে আত্মোৎসর্গ, তার থেকেও আমাদের কৃষকদের আত্মোৎসর্গটা আরো বেশি। তাদের মধ্যে কম্পেয়ার করলে কাকে তুমি বড় বলবা, এরকম একটা ব্যাপার।
পুণ্য তো হবে না কো সব করিলে জড়ো, তার মানে তুমি যদি সকল কর্মকে একত্রিত করো তাও এত বড় পুণ্য কৃষকরা যে কাজ করে সেটার মতো হবে না। পুণ্য মানে আমরা জানি পুণ্য পাপ, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাইকো গর্বলেশ। তার মানে এই যে একজন কৃষক তোমার আমার খাবারের ব্যবস্থা করছেন, কৃষিকাজ করে ফসল ফলাচ্ছেন, এটা নিয়ে তো তার অনেক গর্ব করার কথা ছিল, অহংকার করার কথা ছিল, কিন্তু তার মধ্যে লেশ মাত্র, বিন্দু মাত্র অহংকার নাই। ব্রত তাহার পরের হিত, ব্রত মানে কি? এইম, লক্ষ্য, ইচ্ছা, উদ্দেশ্য। হিত, হিত মানে হচ্ছে উপকার, তার মানে তার ব্রত হচ্ছে যে সে অন্যের কি করবে? উপকার করবে। সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, তনু মানে হচ্ছে দেহ। রৌদ্রের তাপে, বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে ভিজে তাদের শরীর কি হচ্ছে? শুকায় যাচ্ছে, বা মেঘের জলে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কিন্তু তাও কি তারা থেমে আছে? না, থেমে নাই। তারা তাদের যে কৃষিকাজ, সেই কৃষিকাজটা করে যাচ্ছে, নিজের সুখের কথা চিন্তা করতেছে না, তার এই ফসল দিয়ে অন্যকে কিভাবে উপকৃত করবে সেই চিন্তা করতেছে। তার মানে এই যে বললাম যে তুমি একটা দুটো শব্দ না জানলেও তুমি উদ্দীপকটা যদি এক দুইবার পড়ো তুমি থিমটা বুঝবা। তো আমরা এখানে কি থিম পাইলাম? আমরা বুঝলাম যে এখানে চাষার কথা বলা হচ্ছে বা কৃষকের কথা বলা হচ্ছে, যারা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতেছে, অর্থাৎ পরোপকার করতেছে। ঠিক একই রকম আমরা যদি খেয়াল করি নিম গাছ গল্পে, নিম গাছও কিন্তু পরের উপকার করতেছে। তো গতে কি বলেছে দেখো, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি কি? তো সাদৃশ্যপূর্ণ দিক অবশ্যই দ্বিতীয় চিন্তা ছাড়া পরোপকার বা অন্যের উপকার। এখানে চাষাও অন্যের উপকার করতেছে, নিজের সুখ দেখতেছে না। হিত মানে কি? হিত, হিত মানে হচ্ছে উপকার, হিত মানে এখানে উপকার বোঝানো হচ্ছে। তনু মানে দেহ, আমরা বলছি। আচ্ছা, এরপর উদ্দীপকটি নিমগাছ গল্পের মূল ভাবকে ধারণ করেছে কি? তোমার মানে তোমার যে বক্তব্য, তোমার যে মনোভাব, সেটা জানতে চাইছে। এখন দেখো তোমাদের কি মনে হয় যে উদ্দীপকটা কি নিমগাছ গল্পের মূল ভাবকে ধারণ করছে কিনা? হ্যাঁ বা না, জাস্ট ইয়েস অর নো অ্যান্সার দাও। তামজিদ, আলভিনা, অনেকেই বলতেছো। নুসরাত, তুমি কি ছোট বাচ্চা? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমাকে কঠিন কঠিন উদ্দীপক দিবে না? আচ্ছা, ধারণ করতে পারে নাই। কেন পারে নাই? দেখো, এখানে পরোপকারের কথা বলা হয়েছে, উপকারিতার কথা বলা হয়েছে। নিমগাছ গল্পেও আমরা নিম গাছের উপকারিতা পাইছি, নিম গাছ পরোপকারী এটা পাইছি, মিলছে, ওকে ফাইন। কিন্তু একটু খেয়াল করে দেখো, নিম গাছ গল্পের যে লাস্ট লাইনটা, নিম গাছ গল্পে যে বউটার কথা বলা হচ্ছে, নিম গাছ গল্পে যে কবির কথা বলা হচ্ছে, এই জায়গাটাতে আমাদেরকে কি দেখানো হয়েছে? এই জায়গাটাতে আমাদেরকে দেখানো হয়েছে যে নিম গাছের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা বুঝতেছি না, অবহেলা করতেছি। বেসিক্যালি আমাদেরকে কাকে বোঝানো হয়েছে? একটা লক্ষ্মী বউকে বোঝানো হয়েছে, একটা নারীকে বোঝানো হচ্ছে, যে নারী পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যার প্রপার মূল্যায়ন আমরা করছি না, যাকে আমরা কন্টিনিউয়াসলি অবহেলা করছি, ঠিক আছে? এবং ওই নারীটা তার সম্পর্কের যে বেড়াজাল, সে বেড়াজাল থেকে বের হয়ে কোথাও চলে যেতে পারতেছে না। সো এই যে দিকগুলো ছিল, যে নারীকে যে মর্যাদা দিতে হবে মানুষ হিসেবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, নারীর গুরুত্বটা বুঝতে হবে, নারীকে তোমার অ্যাকনলেজ করতে হবে, অবহেলা করা যাবে না, এই ব্যাপারগুলো কিন্তু এখানে নাই। তাহলে এখানে শুধুমাত্র নিম গাছের উপকারী দিক আসছে উদ্দীপকে, কিন্তু নারীর যে ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু এখানে মিসিং। সো আমরা সম্পূর্ণ ভাবকে বা মূল ভাবকে আসলে ধারণ করতে পারে এই কথাটা আমরা বলতে পারি না। তার মানে নিম গাছের যে অবদানের পাশাপাশি নিম গাছের প্রতি যে অবহেলা, সেটা ফুটে উঠছে, কিন্তু এখানে এরকম কোনো অবদান অবহেলা ফুটে উঠে নাই, এখানে শুধুমাত্র পরোপকারের দিকটা ফুটে উঠছে। তাহলে অবহেলার জায়গাটা যেহেতু মিসিং, তো আমরা সমগ্র ভাব ধারণ করছে বা মূল ভাব ধারণ করছে বলতে একমত হতে পারি না। দ্যাটস ইট। আমাদের আজকের ক্লাস ছোট্ট একটা গল্প ছিল এবং খুব ইন্টারেস্টিং, মজার একটা গল্প। গল্পটা একটু খেয়াল করে আবারও পড়ার চেষ্টা করো। তোমাদের আপাতত কোনো প্রশ্ন দেখতেছি না, যদি কারোর প্রশ্ন মিসিং হয় তাহলে কিউএনএ তে করতে পারো। ইনশাল্লাহ নেক্সট উইকে আবারও তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা, সেকেন্ড কুইজের 2 নাম্বারটা কেন হবে